আজকের প্রথম খবরটা হলো শ্রীভূমি করিমগঞ্জ জেলায় আনন্দরাম বড়ুয়া পুরস্কার বিতরণ মন্ত্রী কৃষ্ণেন্দুর। শুক্রবার শ্রীভূমি করিমগঞ্জ জেলার রাজ্য সরকার থেকে প্রদান করা ছাত্রছাত্রীদের জন্য ডক্টর বাণীকান্ত কাকতি পুরস্কার হিসেবে স্কুটি, আনন্দরাম বড়ুয়া পুরস্কার হিসেবে ব্যাংক অ্যাকাউন্টে নগদ অর্থ এবং নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের আনুষ্ঠানিকভাবে বাইসাইকেল বিতরণ করলেন রাজ্যের পশুপালন ও পশু চিকিৎসা, মিন ও পূর্ত বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। শ্রীভূমি করিমগঞ্জ জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। অনুষ্ঠানে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে, পুরকাইস্ত রামকৃষ্ণনগরের বিধায়ক বিজয় মালাকার, প্রাক্তন বিধায়ক প্রণব নাথ, শ্রীভূমি করিমগঞ্জ জেলার পৌরসভাপতি রবীন্দ্রচন্দ্র দেব ইত্যাদি প্রমুখরা। অনুষ্ঠানে স্বাগত ভাষণ প্রদান করেন অনুষ্ঠানের সভাপতি ডিডিসি দীপক জিডুং। এতে এদিন মন্ত্রী 5 জন ছাত্রছাত্রীদেরকে আনুষ্ঠানিকভাবে স্কুটি, বাইসাইকেল ও আনন্দরাম বড়ুয়া পুরস্কার হিসেবে 12,500 টাকার চেকের রেপ্লিকা তুলে দিয়ে জেলায় এই পুরস্কার বিতরণ কার্যসূচির সূচনা করেন। এতে মন্ত্রী রাজ্য সরকার থেকে ছাত্রছাত্রীদের জন্য প্রদান করা এই পুরস্কারগুলি শিক্ষার জন্য সহায়ক বলে জানান। পাশাপাশি তিনি রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন। আজকের পরবর্তী খবরটি হলো মিনি ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বরখলার এক ব্যক্তির। গড়ের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী আনতে দোকানে গিয়ে আর বাড়ি ফেরা হলো না বরখলার পাঞ্জি গ্রামের বাসিন্দা বজ্রকুমার সিংয়ের। মিনি ট্রাকের ধাক্কায় মৃত্যু ঘটে বছর 45-এর বজ্রকুমার সিংয়ের। শুক্রবার রাত 7:30 নাগাদ ঘটেছে এই মর্মান্তিক দুর্ঘটনা বরখলার বাদামবাড়ি এলাকায়। এদিকে দুর্ঘটনা সংঘটিত হওয়ার পর ঘাতক গাড়িটি নিয়ে পালায় চালক। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। জানা গেছে পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন বজ্রকুমার সিং। বাড়িতে রয়েছেন স্ত্রী সহ এক কন্যা, এক ভাই। মা বাবা অনেক আগেই মারা গেছেন। শনিবার রাত ঘর থেকে বেরিয়েছিলেন ঘরের খাদ্য সামগ্রী আনতে। দোকান থেকে সামগ্রী নিয়ে বাড়ি ফেরার পথে ঘটে এ অঘটন। প্রাপ্ত খবর মতে কোয়ারিতে চলাচল করা 407 মিনি ট্রাক তাকে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায়। এতে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে বরখলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু তার অবস্থা বেগতিক থাকার সঙ্গে সঙ্গে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। রাতেই মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কুলে ঢলে পড়েন। আজকের পরবর্তী খবরটি হলো চুরাইবাড়িতে ভয়ঙ্কর দুর্ঘটনা, লরির ধাক্কায় হত পুলিশ কনস্টেবল। অসম ত্রিপুরার সীমান্ত এলাকায় চুরাইবাড়িতে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল। লরির ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারালেন এক পুলিশ কনস্টেবল। শনিবার এ মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয়। তল্লাশি চলাকালীন দুর্ঘটনাটি ঘটেছে। লরির ধাক্কায় মৃত্যু হওয়া কনস্টেবলের নাম উজ্জ্বল বরা বলে জানা যায়। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া লরির পিছু দাওয়া করে পুলিশ আটক করেছে। সে সময় রাতাবাড়ি থানার ওসির গাড়িতেও লরি ধাক্কা মারে। দুর্ঘটনায় সামান্য আহত হয়েছেন ওসি বিমল ছেত্রী। লরিটি পালানোর সময় দুলভসরা নিবিয়ার পানাইরবন্দ এলাকায় পৌঁছে পুলিশের গাড়িতে ধাক্কা দিয়ে পাশের জমিতে গড়িয়ে পড়ে। এতে চালক পালিয়ে যায়। পুলিশের গাড়িটিও দুর্ঘটনার কবলে পরে এসকেভেটর দিয়ে দুটি গাড়িকে তোলা হয়। TR01 AU 1672 নম্বরের ঘাতক লরিটি মাদক বহন করেছে বলে সন্দেহ করা হচ্ছে। আজকের পরবর্তী খবরটি হলো সলগইয়ে ডাম্পারের পেছনে ধাক্কা রাবার বোঝাই কন্টেনারের, আহত এক। ফের অসম ত্রিপুরা 8 নং জাতীয় সড়কে দুর্ঘটনা। এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হলো একটি লরি, একটি রাবার বোঝাই কন্টেনার গাড়ি অপর একটি ডাম্পারের পেছনে ধাক্কা দিয়ে ক্ষতিগ্রস্ত হয়। এতে গুরুতর আহত হয়েছেন কন্টেনার গাড়িতে থাকা এক ব্যক্তি। শনিবার রাতে TR01 AQ 1882 নম্বরের কন্টেনার গাড়িটি বাজারিছড়া থানা অধীন সলগই বাজার এলাকায় ঘটে। এদিন রাতে পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় পৌঁছালে আচমকা সামনের দিকে এগিয়ে যাওয়া একটি হাইবার ডাম্পার গাড়ি হঠাৎ ব্রেক কষলে পেছনে থাকা ডাম্পার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারের পেছনে ধাক্কা দিলে কন্টেনার গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে এক ব্যক্তি আহত হন, যিনি কন্টেনার গাড়ি চালকের বন্ধু ছিলেন। ঘটনার পর হাইবার ডাম্পার চালক পালিয়ে গা ঢাকা দেয়। পরে খবর পেয়ে তদন্তে নামে স্থানীয় পুলিশ। এতে আহতকে উদ্ধার করে চিকিৎসার জন্য মাকুন্দা হাসপাতালে প্রদান করা হয়। বর্তমানে পুলিশ পুরো ঘটনাকে খতিয়ে দেখছে। আজকের পরবর্তী খবরটি হলো মন্ত্রিত্ব লাভ করে ঘরে ফিরে মাকে বুকে জড়িয়ে নিলেন কৃষ্ণেন্দু পাল। মা বাবা সন্তানের সাফল্য কামনা করেন, আবার অনেকেই
নিজের চোখে দেখে যান সন্তানের সাফল্য, আবার কেউ বিধির বিধান মেনে দেখার আগে পরপার পাড়ি দেন। যে কোনো ক্ষেত্রে সন্তানের সাফল্য মা বাবার সবচেয়ে বড় প্রাপ্তি, খুশিতে বুক ভরে যায় তাদের। আর এমনটাই দেখা গেল পাতারকান্দির বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের মায়ের ক্ষেত্রেও। ছেলে মন্ত্রী হয়ে গড়ে ফিরলে বুকে জড়িয়ে নিলেন সন্তানকে বছর ৭৬-এর মা বাণীরানী পাল। মন্ত্রিত্ব লাভ করে প্রথম দিন গড়ে ফিরে মাকে দেখার পরই আবেগে আপ্লুত হয়ে গলায় জড়িয়ে ধরে মায়ের কাছে আশীর্বাদ চাইলেন কৃষ্ণেন্দু পাল। মা ও ছেলের এই প্রাপ্তিতে বেজায় খুশি। গড়ের ছেলে বুকের মানিকের মাথায় ফুল চন্দন ছিটিয়ে গলায় মালা পরিয়ে ছেলের জন্য ঈশ্বরের কাছে আশীর্বাদ চাইলেন বাণীরানী পাল। আজকের পরবর্তী খবরটি হলো মাদক বিক্রি করতে এসে জনতার হাতে ধরা পড়ে যুবক কটামনিতে। বাজারিছড়া থানাধীন কটামনি ওয়াচ পোস্ট পুলিশের হাতে ধরা পড়ল নেশা জাতীয় সামগ্রী সহ এক যুবক। জানা গেছে শনিবার কটামনি বাজার সংলগ্ন এক স্থানে সন্দেহযুক্ত নেশা সামগ্রী বিক্রি করতে গিয়ে স্থানীয় জনগণের হাতে ধরা পড়ে জেরজেরি এলাকার জাবির হোসেন, যার বয়স ছিল ২৪। এরপর স্থানীয় জনগণ কটামনি ওয়াচ পোস্ট পুলিশের হাতে সমঝে দেন জাবিরকে। এদিন পূর্ব পরিকল্পনা মোতাবেক সকাল ১০টা নাগাদ জাবির কটামনি এলাকার কাউকে মাদক পৌঁছে দিতে আসলে তার আগাম টের পেয়ে তাকে ধরার ফন্দি করেন জনগণ। নির্ধারিত সময়ে জাবির কটামনি পৌঁছলে তাকে কৌশলে আটক করেন স্থানীয়রা। তার কাছ থেকে বেশ কয়েকটি সন্দেহযুক্ত মাদকের কৌটা উদ্ধার হয়। আজকের পরবর্তী খবরটি হলো নাগরিকদের দেওয়া সব প্রতিশ্রুতি পালন করছে মুখ্যমন্ত্রী, বললেন কৃষ্ণেন্দু। আগামী দিনে রাজ্য থেকে মৎস্য ও দুগ্ধ রপ্তানি করা যায় তার লক্ষ্যে কাজ করবেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। শনিবার শিলচরে গান্ধী মেলার মাঠে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ১২ দিনের বিকাশ যাত্রার অনুষ্ঠানে একথা বলেন তিনি। এদিনের অনুষ্ঠানে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সহ অন্যান্য বিধায়কদের উপস্থিতিতে কাছাড় জেলায় অসম মাইক্রো ফাইন্যান্স উৎসাহ ও স্বস্তি প্রকল্প ২০২১-এর অধীনে তৃতীয় বর্গের ঋণীদের দ্বিতীয় পর্যায়ে নোটিইউজ সার্টিফিকেট ১,৮৩৪ জনকে প্রদান করেছেন। মন্ত্রী পাল বক্তব্যে বলেন, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের প্রতিজন নাগরিকের কথা চিন্তা করেন। তিনি এও বলেন, মুখ্যমন্ত্রী তার প্রতিশ্রুতি মতোই মাইক্রো ফাইন্যান্সের টাকা মুকুব করেছেন। এমন মানবদরদী মুখ্যমন্ত্রী তিনি প্রথম দেখেছেন বলে উল্লেখ করেন। আজকের পরবর্তী খবরটি হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন, কখনো জরুরি অবস্থার কলঙ্ক মুছতে পারবে না কংগ্রেস। সংসদে সংবিধান গ্রহণের ৭৫তম বার্ষিকীতে এক বিশেষ আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেখানে দাঁড়িয়ে ভাষণে লাগাতার গান্ধী পরিবারকে আক্রমণ করলেন তিনি। শনিবার এই আলোচনা চলাকালীন জওয়াহরলাল নেহেরুর অর্ডিন্যান্স, ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থা থেকে শুরু করে মোদীর ভাষণে উঠে এসেছে নানা বিষয়। মোদী বলেন, কংগ্রেস কখনো জরুরি অবস্থার কলঙ্ক মুছতে পারবে না। এই ২ বছরের সময়কালে বিভিন্ন নাগরিক স্বাধীনতা খর্ব করেছিল। বিরোধী দল কংগ্রেসকে বিদে প্রধানমন্ত্রী বলেন, সংবিধানের ২৫ বছর পূর্তিতে ভারতীয় সংবিধান ছিঁড়ে ফেলা হয়েছিল। ১৯৭৫ সালে জরুরি অবস্থা জারি করে জনগণের সমস্ত সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। গোটা দেশকে জেলখানায় পরিণত করা হয়েছিল। কংগ্রেস কখনোই এই দাগ মুছে ফেলতে পারবে না। এরপর প্রাক্তন প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহেরুকে নিশানা করে মোদী বলেন, নেহেরু এক সময় সমস্ত কংগ্রেস মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে বলেছিলেন, সংবিধান যদি বাধা সৃষ্টি করে তবে তা পরিবর্তন করা উচিত। তিনি আরও বলেন, সংবিধান পরিবর্তনের নেহেরু যে বীজ বপন করেছিলেন তা ইন্দিরা গান্ধী অনুসরণ করেছিলেন। রক্তের স্বাদ পেয়ে সংবিধানের অপব্যবহার করে জরুরি অবস্থা জারি করেছিলেন তিনি। দেশের বিচার ব্যবস্থার উপর আধিপত্য বিস্তারের জন্য সাংবিধানিক সংশোধনী করে আদালতের ডানা কেটেছিলেন। আজকের পরবর্তী খবরটি হলো, বাংলাদেশ নিজের স্বার্থেই সংখ্যালঘুদের সুরক্ষা দেবে, বড় মন্তব্য বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের। বাংলাদেশে বিপন্ন হিন্দুদের সুরক্ষা প্রদান নিয়ে শুক্রবার সংসদে মুখ খুললেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এদিন বিদেশমন্ত্রী বলেন, বাংলাদেশ নিজের স্বার্থেই সংখ্যালঘুদের সুরক্ষা দেবে। এদিন সংসদে শীতকালীন অধিবেশন চলাকালীন বাংলাদেশে বসবাসকারী হিন্দুদের নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন করেন
এআইএমআইএম নেতা আসাদুদ্দিন ওয়েসি। সেই প্রশ্নের উত্তরে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, বাংলাদেশের সংখ্যালঘুদের সঙ্গে যে ঘটনা ঘটছে তা উদ্বেগ তৈরি করেছে। সংখ্যালঘুদের উপর একাধিক হামলার ঘটনা সামনে এসেছে। আমরা এই বিষয়টি নিয়ে উদ্বেগের কথা জানিয়েছি। বাংলাদেশ নিজের স্বার্থেই সংখ্যালঘুদের উপরে হওয়া অত্যাচার আটকাবে। এখানেই না থেমে তার আরও সংযোজন বাংলাদেশের পরিস্থিতির উপরে নজর রাখছে। নতুন সরকারের কাছেও সংখ্যালঘুদের উপরে হামলার বিষয়টি তুলে ধরা হয়েছে। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।